আমি বললাম যে ভাই আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো মুচলেকা দেবো না, যদি আমাকে জেল দেন দেন, সবচেয়ে ভালো হয় আপনাদের সিনিয়র কোনো অফিসার থাকলে আনেন, আমি একটু কথা বলি। আর আমি খুব গ্রেটফুল থাকবো, আমি খুবই কৃতজ্ঞ থাকবো, আমার অফিসকে একটু জানান। তা ওরা আসুক, যদি আমার অপরাধ হয় আমাকে শাস্তি দিয়ে না। এর মধ্যে ওই যে পুলিশের সোর্স নামে একটা লোক ছিল, প্রিন্টেড জামা পরা ছিল, ও আমাকে এসে বললো যে কিছু টাকা দেন ছাড়া দিই। তখন আমি একটু রেগে গেলাম। আমি বললাম যে ঘুষ দিয়ে থানার থেকে যাওয়ার মানুষ আমি না, আমি সাংবাদিকতা পেশা করি, এইসব কথা আমাকে বলবেন না। তখন তারা আবার নিজেরা নিজেরা বলতেছে যে সালারে এত মারলাম, এটা তেজ যায় না। তাই বলছি হ্যাঁ ভাই, যারা সব সাংবাদিকতা করে তাদের একটু তেজ থাকে, আমি ঘুষ দিয়ে থানা থেকে যাব না, আমার জেল হলে হবে। এসব কথাবার্তার মধ্যেই হঠাৎ করে ওরা আমি যখন মুসলেকা বা ওই ইয়েতে রাজি হলাম না, তখন আর কি ওরা আমাকে হাজতে ঢুকায় ফেললো। এর আগে কিন্তু আমি ওই ডিউটি অফিসারের রুমে বসেছিলাম, ওনাকে হাজতে নিয়ে গেল। হাজতে নিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো হবে বা 1 ঘন্টা হবে আটকায় রাখলো। ইতিমধ্যে আমি তো ওখান থেকে কিছু বুঝতে পারছিলাম না, কারণ হাজতেরও 2টা রুম আমি দেখলাম। আমার এই জীবনের প্রথম হাজত দেখা, আমি তো কখনো এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাইনি। তো একটা হাজতে ছিল 3টা ছেলে, তারা বিভিন্ন কেসে কি কেসে আমি জানি না। আর একটা পাশে একটা রুম ছিল, ওটা খালি, কেউ ছিল না, আমাকে নির্জন রুমটাই নিয়ে গেল। ওখান থেকে বাইরে দেখাও যায় না, একেবারে দেখাও যায় না, একটু আওয়াজ টাওয়াজ পাওয়া যায় কথাবার্তা আর কি। আমি ওই শব্দে বুঝতে পারছিলাম যে আমার কলিগরা মনে হয় আসছে, দু একটা চেনা শব্দ শুনতে পেলাম। তারপরে ঘন্টাখানেক পরে আমাকে আবার হাজত থেকে বের করে আনে, আবার ওই ডিউটি অফিসারের রুমে বসায়। ইতিমধ্যে আমি তখন দেখলাম যে আমাদের দেশ টিভির ক্যামেরাম্যানরা আসছে, নজরুল কবির, ক্যামেরাম্যানরা আসছে, কিছু সিনিয়ররা আসছে, তারপরে এটিএন নিউজ থেকে মাসুদ পারভেজ বাবু, আমার কলিগ তো আমি চিনি 2-একজনকে এদেরকে। তারপরে প্রথম আলোর ওরা ফটোগ্রাফারটা আমার এক্স কলিগ, ওর নাম হচ্ছে বাবু, ও আসলো, ওদেরকে আমি চিনলাম। আরো আসছিল সময় টিভির, আরো কে কে আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, ওদের সবাইকে চিনিও না। অনেক নতুন প্রজন্মের ছেলে মেয়ে আসছে, সবার নামও জানি না, যারা একটু সিনিয়র তাদেরকে চিনি। তারপরে ওদেরও ছবি তুলতে দিচ্ছিল না, কারণ ওরা পুলিশ চাচ্ছিল না যে আমার এই মানে ক্ষত বিক্ষত চেহারাটা ওরা তুলুক, ওদেরকে কিছুতেই ছবি তুলতে দেবে না। এবং ওদের সাথে একসময় পর্যায়ে তর্ক বিতর্কে আমি তো চুপচাপ বসে আছি, কারণ আমি তখনই আস্তে আস্তে আমার পেইন বাড়ছে, আমি খুবই ক্লান্ত। মানে আমার এই যে পায়ের পেইন, এখানে পিঠাইছে লাল লাল হয়েছিল, এখানে ছিল, আর এটা তো আমি আর দেখতে পারি নাই। পরে আমি অনেক পরে দেখলাম, হ্যাঁ পিঠেও ছিল। পরে দেখলাম এই জায়গায় একটা পেইন আছে, এই জায়গাটায় মনে হয়, আমি জানি না বাড়ি দিচ্ছে কি ঘুষে দিচ্ছে বলতে পারবো না। অনেক লোক তো প্রায় 5-6 জন লোক একসাথে একজন মানুষকে মারলে সে কয়জনের দিকে খেয়াল রাখবে। হ্যাঁ, তো এরকম অবস্থা। গলা টলা ধরেও ধাক্কা টাক্কা দিচ্ছে সেই সব। তো যাই হোক, শেষে এক পর্যায়ে দেখলাম যে থানার লোকের সাথে ওরাও তর্ক বিতর্কে জড়ায় পড়লো, কারণ ওদের ছবি নিতে দিবে না। ওরা চাচ্ছিল না যে এই ছবিটা যাক, হয়তো এরকম আর কি। কিন্তু ওরা যেহেতু তখন অনেক সাংবাদিক ছিল, ওরা ওদের একটাই ছিল, তো একটা লেভেলে ওরা সব বের হয়ে গেল। ডিউটি অফিসার যারা ছিল সবাই বের হয়ে গেল। বের হয়ে গেলে মানে তখন ওরা আমার ছবি টবি কিছু তুললো এরকম। তারপরে এর মধ্যে পুলিশের ওসি, ওনার নাম মাহবুবুর রহমান, পরে আমি শুনলাম ওনার আচ্ছা মাহবুবুর রহমানের সাথে দেখা হওয়ার আগে একজন লোক আসলো। তো সব সিভিল ড্রেসে ছিল, এসআই ড্রেসে কিছু হতে পারে, আমি নাম জানি না। সে আমাকে বললো যে তুমি তুমি করে, বয়স আমার ছোটই হবে। সে আমাকে বললো তোমার বাড়ি কোথায়? তখন আমি হাজতে।
তাই বলে আমার বাড়ি গোপালগঞ্জ। বলে তুমি জানো যে এখন ঢাকার সব থানার ওসি হচ্ছে গোপালগঞ্জের? আজকে কিন্তু আমার জানার দরকার নেই। বলে গোপালগঞ্জের লোক সবাই হচ্ছে ক্ষমতায়, আর তুমি গোপালগঞ্জের লোক, তুমি মার খেলা। আমি অন্য সময় হলে প্রোটেস্ট করতাম, কিন্তু তখন আমার মনের অবস্থা এমন যে আপনি আমাকে তুমি করে বলছেন কেন, এটা বলার সাহস আমার ছিল না। কারণ একটার পরে একটা ঘটনা ঘটে যাচ্ছে, ও যে আবার আমাকে মার দেবে কিনা আমি তো আর নিশ্চিত না। তো সেই কারণে আমি ওকে, এটা আমার খুব ইগোতে লাগলো, আমি চেপে গেলাম। সত্যি কথা যে আমি আমার সাথে তর্কে গেলাম না, যে ভাই আপনি আমার চেয়ে তো বয়সে ছোটই হবেন, আপনি আবার তুমি তুমি করে বলছেন কেন। হ্যাঁ, যাই হোক আর কি। তো এইসব খুবই অসম্মানজনক, অপমানজনক, এবং আমি নাকি হকার এসব। তারপরে এই করে অনেকক্ষণ পরে রাত 11টার মতো হবে, আমার কোনো ট্রিটমেন্ট নাই, আমি ওই অবস্থায় বসে আছি। 11টার দিকে সম্ভবত কেউ, আমার একটা বন্ধু আছে ওই বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ইএনটির ডাক্তার, ও ফার্মগেটের দিকেই থাকে। আমার বাসা থেকে হতে পারে বা আমার কোনো কলিগ হতে পারে, আমি জানি না। কেউ একজন তাকে ফোন করার পরে সে এসে আমাকে প্রথম একটু যে ড্রেসিং এর মতো কি জানি দিয়ে তুলে দিয়ে ভিজায় দিলে, এতক্ষণ কিন্তু সেই ধরেন 5টা 5:30 যদি ঘটনা ঘটে, রাত 11টা কত ঘন্টা হয়, প্রায় 5.5 ঘন্টার উপরে আমি কিন্তু কোনো রকম ট্রিটমেন্ট ছাড়া আমি ওখানে বসে থাকলাম। তবে ডাক্তার মিরাজ আমাকে প্রথম, আমার ক্লাসমেট, আমার স্কুলমেট, ও আমাকে প্রথম এসে দেখলো, একটা পেন কিলার দিল, এই হচ্ছে আমার ট্রিটমেন্ট। তারপরে আমাদের আরো অনেক সাংবাদিক, আমি শুনতে পাচ্ছিলাম, আমি তো, আমাকে তো বাইরে যেতে দিচ্ছিল না, অনেকটা আসামির মতো ট্রিট করছিল আর কি। আমি শব্দ টব্দ শুনছিলাম যে লোকজন বাড়ছে, মানে বিভিন্ন মিডিয়াতে খবর যাচ্ছে, সবাই আসছে। কারণ আমি 14 বছর সাংবাদিকতা করি, সিনিয়ররা অনেকে আমাকে চেনেন, আমাকে জানেন যে আমি কেমন ধরনের মানুষ, কেমন ধরনের বিহেভ আমি করি, এটা জানে অনেকে, আমি আশা করি। তো রাত 11টার দিকে পুলিশের ডিএমপি পুলিশ কমিশনারের পিআরও মিডিয়া মাসুদ নামর, উনি আসলেন। ওনাকে মনে হয় পাঠান, আমি আমার কানে যেন আসলে তাকে মধ্যস্থতা করার জন্য পাঠানো হচ্ছে। উনি আসলেন, ইতিমধ্যে আমি দেখলাম শাহ আলমগীর সাহেব আসলেন। উনি হচ্ছেন প্রথম আলো এবং নিটিভিতে আমার সিনিয়র কলিগ ছিলেন, আর আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন, যেটা ওই ঢাকা সাংবাদিক ইউনিয়নের উনি প্রেসিডেন্ট, উনিও আসলেন। ইতিমধ্যে মাসুদ সাহেবও আসলেন। তারপরে একটা রুমে আমাকে নেওয়া হলো, তো ওখানে আমি গিয়ে দেখলাম অনেক সাংবাদিক, আলমগীর ভাই ছিলেন একটু। তারপর আরো কিছুক্ষণ পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ইকবাল সুভাষ চৌধুরী সাহেব আসছিলেন। তারপরে ওনারা আসার পরে প্রথম ওই কথাটাই বললেন যে একজন মানুষকে ভাবে পিটানোর রাইট তো পুলিশের নাই। তো তখন ওরা মানে নানা রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো। তারপরে ওই যে মোশারফ, যে পুলিশ কনস্টেবলটা, যার সাথে আমার প্রথম কথা হয় এবং যে আমাকে নামতে বলে অশ্লীল ভাষায়, ওকে দেখলাম, আমি দেখে চিনলাম, ওকে ডাকা আনলো। আর সার্জেন্ট আশরাফুলকে ওরা ডাকা আনলো। তো ওরা ওদের মতো করে ব্যাখ্যা দিল। তো সার্জেন্ট আশরাফুল যে ব্যাখ্যাটা দিল এখানে ওই ওদের পুলিশ অফিসারদের সামনে, হ্যাঁ, যে ইয়ে করে, যে সে তখন বলার চেষ্টা করলো যে না, পুলিশ তো মানে নাই, এটা হলো যে জনগণ তাকে পিটাচ্ছিল, আমরা তাকে উদ্ধার করছি। এরকম একটার পরে একটা মিথ্যা। যেরকম ওই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কারা আসছিল, ওই শুধু আমি মাসুদ সাহেবের ওনার পরিচয়টা উনি আমাকে দিয়েছিলেন বলে চিনি, বাকি সবাইকে চিনি না। তো তাদেরকে, তারা নিজেরা ওটা বিশ্বাস করে না যে এটা তো হাস্যকর। তোমরা এই রাত 11:30টার সময় সব বলতেছ জনগণ পিটাচ্ছিল, আমরা উদ্ধার করছি। হ্যাঁ,
তারপরে আবার এর আগের ওই যে মোশাররফ তো বলছে যে তার সাথে হয়েছে, আমি নাকি তাকে মারছি, এরকম মানে ওরা বানানোর চেষ্টা করছে এক একটার পরে এক একটা। আবার এক সময় বলছে হকার হিসাবে পিটাইছে, এটা আর কি খুবই ছিল এরকম। তারপরে যেটা হয় যে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ, বিশেষ করে আলমগীর ভাই, শাহ আলমগীর সাহেব, ইকবাল ভাই, ইকবাল সুবহান চৌধুরী, ওনারা যেটা বলছিল যে এখনো যে এইভাবে মারার কারণ কি, যদি অপরাধ করে আপনার থানায় অ্যারেস্ট করে নিয়ে আসতেন, অপরাধ করলে শাস্তি হতো, বা আমরা আমাদের ওর তো একটা পরিচয় সে দিছেই যে সাংবাদিক, আইডি কার্ড দেখাইছে, ওর অফিসকে খবর দিতেন, তারা আসতো, অপরাধী হলে শাস্তি হতো, বা আমরা যারা সাংবাদিক নেতা আমাদেরও বললে আমরাও আসতাম। কিছুই আপনারা করেন নাই, ট্রিটমেন্ট দেন নাই। তারপরে ওকে যে হাজতে নিলেন, ওর নামে তো কোনো কেস হয় নাই, কেউ তো কোনো কেস একটা লিখিত ইয়ে করে নাই। কেন একটা লোককে সাংবাদিক পরিচয় দেওয়ার পরে 1 ঘন্টা হাজতে রাখলেন? এগুলোর কোনো সদুত্তর অন্য দিতে পারেনি। ডিউটি অফিসারকে সম্ভবত যোগাযোগ করার পর উনি বলছে যে ওসি সাহেব বলছে বলে আমি রাখছি, আর ওসি সাহেবকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, মাহবুবুর রহমান নাম। পরে উনি এসে আমার কাছে ক্ষমা টমা চাইছে। হ্যাঁ, কিন্তু এখন একটা মৌখিক ক্ষমা, যে আমি কি বলবো, আমি শুধু একটা কথাই বলতে পারি যে এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং পথে ঘাটে এর আগেও তো এরকম হলো। আমি অমিত সেন নাম জানিও, আমার পরিচিত, সমকালে ছিল, এখন কালের কণ্ঠে আছে, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। এই একই এলাকায়, কিন্তু ওটা সম্ভবত ওই ফার্মগেট পুলিশ বক্সটার এখানে, আমারটা তো হলো সার্ক ফোয়ারার পাশে ইটিভির কোনায়। অমিত সঙ্গে আরেকজন ছিল, আমি নামটা মনে করতে পারছি না, ওদেরও বেধড়ক পিটিয়েছিল পরিচয় পাওয়ার পরে। এর আগেও জাহিদিনের একজন সাংবাদিককে ওই একই এলাকায়। তারপরে আমি রিসেন্টলি খবর পেলাম যে আরো একজন সাধারণ জনগণ তার ফ্যামিলি নিয়ে কেনাকাটা করতে গিয়ে, এই বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে গিয়ে, এই ঠিক আমার মতোই অবস্থা, একসাথে 5-6 জন মিলে পিটাইছে। এবং ওদের কিছু সোর্স থাকে, এক তো মানে ড্রেস পরা থাকে, সিভিল ড্রেস কিছু থাকে, এবং তারা সোর্স পরিচয় দেয়, এবং তারা করে ধরে ট্র্যাপ করে টাকা আদায় করে এটা মিউচুয়াল করার চেষ্টা করে, যে অফারটা আমাকেও দিচ্ছিল। আমি আমাকে নাম বলে নেই, কিন্তু বারবার বলতেছিল যে এই এলাকায় আমি 5-6 বছর ধরে সোর্স করি, কত দেখলাম, এরকম একদম। তখন আমি বললাম, সোর্স কথাটা বলাতে আমি বললাম যে একটা ফুলের প্রিন্ট একটা শার্ট ছিল, আমি দেখলে চিনতে পারবো, কারণ অনেকক্ষণ কথা বলছে আমার সাথে, কখনো ভালো ব্যবহার করছে, কখনো খারাপ ব্যবহার করছে। এরপরে বুঝছে যে ট্রিক্স, মানে ভালো ব্যবহারটা করে সে আসলে আমার সাথে একটা ইন্টিমেসি করে টাকা নেওয়ার চেষ্টা করছে, বা আমার মানি ব্যাগটা বারবার নেওয়ার চেষ্টা করছে। আমি ওটা আটকাইছি, কারণ মানি ব্যাগটার মধ্যে আমার আইডি কার্ডটা ছিল। হ্যাঁ, টাকা কতটুকু ছিল এটা কথা না, তো মানে আমি যে ওইটা নিয়ে গেলে আমি তো মানে আইডেন্টিটি লেস হয়ে যাবো। আর ছাড়লো কখন? আমাকে ছাড়লো তারপরে যখন ওই আলমগীর ভাই ওনারা করে ছাড়তে মনে হয় রাত প্রায় 1:30 সাড়ে, কোনো ই নাই। আমাদের নেতারা ছিলেন তো, ওনারা ইয়ে করলেন না, কেন যে পুলিশের উনি মনে হয় এডিসি মাসুদ, আর কি পুরো নামটা জানি না, মাসুদ সাহেব কালকে আবার ফোন করছিলেন, ওনারা আসতে চান আমার স্টেটমেন্ট নিতে আমার। তো মাসুদ সাহেবকে চিনি, উনি ডিএমপি আর কি, মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিআরও অ্যান্ড মানে মিডিয়াটা দেখেন। মাসুদুর রহমান বা মাসুদুর জামান সম্ভব কিছু একটা হবে। তো ওনারা আর কি করার পরে যে আমাদের তখন সাংবাদিকরা মূলত ট্রিটমেন্ট দরকার, তখন উনি বলে যে ঠিক আছে। পরে আমাকে আমাদের সাংবাদিক নেতারা নিয়ে আসলেন, এবং আমি প্রথম ট্রিটমেন্ট নিলাম ঢাকা মেডিকেল কলেজে, কারণ তো আর কোনো কোথাও এমার্জেন্সি খোলা পাওয়া যাচ্ছিল না। যাওয়ার পরে ওরা আমাকে চেক করলো, দেখলো, ইঞ্জেকশন দিল, যে আগে তো আপনার ব্যথা কমায়, নাহলে তো আপনি তো সারা রাত চিৎকার করবেন। আমাকে 2টা ইঞ্জেকশন দিল, আরো কি ওষুধ দিল, আমি অত ডিটেলস বলতে পারবো না, কারণ তখন আমার মাথা কাজ করছিল না। তারপরে ওই রাতে বাসায় আসলাম, আসার পরে পরদিন সকালে আবার আমরা গেলাম, কারণ আমার চোখটা খুব ইনজুর হয়েছিল, এটা